দর্শক, ১ম এই শুরু করি যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নিয়ে। তো এই ঘটনাটি আমাদের সামনে খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছে এবং মূল প্রশ্নটি হচ্ছে এই ঘটনার নেপথ্যে আসলে কারা? দর্শক, আপনারা জানেন যে বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ঘটনাটি ঘটে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই। তাই দর্শক, এটিকে নির্বাচনের রাজনীতি থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। ঢাকা ৮ আসনে ওসমান হাদি ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা আব্বাস এবং জামায়াতের সাদিক কায়েম। রাজনৈতিক বাস্তবতা হলো ওসমান হাদির ভোট ব্যাংক জামাতের ভোট ব্যাংকের সঙ্গে ব্যাপকভাবে ওভারল্যাপ করে। হাদিকে প্রার্থী না হতে নাকি চাপ দেওয়া হয়েছিল। আ এমন তথ্য রাজনৈতিক অঙ্গনে এখন বহুল আলোচিত। তো ওসমান হাদি নাকি সরে দাঁড়াননি। অন্যদিকে জামাতও তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। এই দ্বন্দ্ব থেকে হাদিকে হত্যা করলে কারা রাজনৈতিকভাবে লাভবান হয় সেই প্রশ্নটি কিন্তু দর্শক উঠতে শুরু করে। আমরা দেখলাম ঘটনার পরপরই বিএনপি এবং জামাত একে অপরকে দোষারোপ শুরু করলো। কিন্তু সবচেয়ে গুরুতর বিষয় হলো দর্শক, তদন্ত শুরু হওয়ার আগেই সরকার এবং তার ঘনিষ্ঠ মহল দায় নির্ধারণে নেমে পড়লেন। এখন এই অন্তর্বর্তীকারী সরকারের এই অবৈধ সরকারের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং প্রার্থীদের নিরাপত্তা দেওয়া। অথচ প্রধান উপদেষ্টা ইউনূস বললেন, এই হামলা পূর্ব পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য নাকি হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া। প্রধান উপদেষ্টা আরো বলেন, এখন পর্যন্ত দর্শক একটু শুনুন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ককে বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। এটা বলছেন ইউনূস। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম আ গতকাল 'প্রথম আলোকে' বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী পলাতক শক্তি এক ধরনের আতঙ্ক তৈরির চেষ্টা করবে, এটা বিবেচনায় রেখেই আমরা নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছি। আচ্ছা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিলেন গত কয়েকদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। দর্শক, সরকারি প্রতিক্রিয়ায় স্ববিরোধিতাগুলোকে আপনারা দেখছেন? যখন বলা হচ্ছে আমরা এখনো নিশ্চিত জানি না, তখনই আবার দোষ চাপানো হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের ওপর। যদি জানাই থাকে যে তারা যদি মনেই করেন যে আওয়ামী লীগ আর ভারত করেছে, তাহলে আর তদন্তের প্রয়োজন কি? আর যদি তাদের জানা না থাকে, যেমন তারা বলছেন আমরা এখনো নিশ্চিত জানি না, তাহলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন উপদেষ্টা কিভাবে প্রকাশ্যে এইরকম রাজনৈতিক অভিযোগ তুলতে পারে? অর্থাৎ তদন্ত শুরু হওয়ার আগেই কিন্তু দায় নির্ধারণ করে ফেলা হলো। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি হলো ডিউ প্রসেসের একটি সুস্পষ্ট লঙ্ঘন। দর্শক, ন্যায় বিচারের মূলনীতি কি? ন্যায় বিচারের মূলনীতি হলো প্রথমে নিরপেক্ষ তদন্ত হবে, তারপর দায় নির্ধারণ হবে। এখানে কিন্তু ঘটছে ঠিক উল্টোটা। প্রথমে দায় নির্ধারণ করা হচ্ছে, তারপরে তদন্ত নামের নাটক সাজানো হচ্ছে। যদি দায়ী জানা থাকে তাহলে তদন্তের প্রয়োজন কি? আর যদি জানা না থাকে তাহলে এইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে কিভাবে এই ধরনের গুরুতর অভিযোগগুলো তুলতে পারে? এরকম অবস্থায় সেই পুরনো কথাই কিন্তু আমাদের আবার মনে পড়ে যায়, "যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর।" এখন দর্শক, গত কিছুদিন ধরেই কিন্তু আমরা কয়েক মাস ধরেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী সহিংসতা বাড়ছে। ৫ই নভেম্বর চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন, একজন নিহত হন। ২৭ নভেম্বর পাবনায় জামাতের প্রার্থী জনসংযোগ ঘিরে হামলা ও গুলির ঘটনা ঘটে। এইসব ঘটনার দায়ও কি আওয়ামী লীগের উপর চাপানো হবে দর্শক? ৫ই অগস্ট ২০২৪ এর পরে যেভাবে শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেয়েছে, অস্ত্র লুট হয়েছে, আইন-শৃঙ্খলার নজিরবিহীন অবনতি হয়েছে, এইসব সামলাতে ব্যর্থ হয়ে এই সরকার এখন দায় চাপাতে চাইছে অন্যের ঘাড়ে। তো আর উপদেষ্টা ফারুকী তো সরাসরি ভারতকেই দায়ী করে ফেললেন। এইরকম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য একটা রাষ্ট্র কিভাবে সহ্য করে দর্শক?
এবার আরো গুরুতর কিছু তথ্য সামনে এসেছে আজকে এবং গতকালকে সেইগুলো আপনাদের কাছে আ আমাদের আ আ আ আ আম আমরা জানাচ্ছি। বিবিসি বাংলা জানাচ্ছে, যারা হাদির উপর গুলি চালিয়েছে তারা ওসমান হাদির পূর্ব পরিচিত এবং তারা নাকি ২ সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে নাকি তারা কিছুদিন ছিল না, পরে আবার ফিরে আসে। তাহলে দর্শক এখানে খুব স্পষ্ট কিছু প্রশ্ন কিন্তু সৃষ্টি হয়। ঘাতকরা যদি ওসমান হাদির প্রচারণা টিমের অংশ হয়, তাহলে আওয়ামী লীগের ওপর দায় চাপানো হচ্ছে কেন? আওয়ামী লীগ কিভাবে হাদির প্রচারণা টিমের ভেতরে ঢুকবে দর্শক? এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা? আর হাদিকে মারলে আওয়ামী লীগের কি লাভ? ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের কি কোনো প্রার্থী আছে? হাদিকে হত্যা করলে কি নির্বাচন বানচাল হবে? হাদি কি এত ইম্পোর্টেন্ট কেউ? আর ভারতেরই বা কি স্বার্থ আছে হাদির মতো একজন স্থানীয় প্রার্থীকে হত্যা করার? আর পরীক্ষিত শুটার কারা ব্যবহার করে? প্রধান উপদেষ্টা যে বললেন পরীক্ষিত শুটার নাকি ব্যবহার করা হয়েছে। এরা কারা ব্যবহার করে দর্শক? কারা জুলাই আগস্টে অস্ত্র লুট করেছিল? কারা শত, শত পুলিশ সদস্যকে হত্যা করে গাছে ঝুলিয়েছে? সেসব তো আমরা এখন সবাই জানি, জানি না? আর খুব কাছ থেকে তার মাথায় নিখুঁতভাবে গুলি। এটা তো স্পষ্টভাবে টার্গেট কিলিং এর লক্ষণ, তাই না? দর্শক আ একটু খেয়াল করুন। ঠিক কারা জানতো হাদি ঠিক সেদিন ঠিক কোন পথ দিয়ে কখন কোথায় যাবেন? এটা আওয়ামী লীগের লোকজন কিভাবে জানবে? আজকে বেশ কয়েকটি পত্র-পত্রিকায় রিপোর্টে দেখলাম মূল সন্দেহভাজন হিসেবে পুলিশ যার কথা বলছে তার নাম নাকি ফয়সাল করিম এবং তিনি নাকি নভেম্বর ২৪ এ একটি ডাকাতি মামলায় আটক ছিলেন। কেউ বলছেন তিনি নাকি একসময় ছাত্রলীগ করতেন। ভাই, ছাত্রলীগ তো একসময় হাসনাত সার্জিসও করতেন। বহু শিবিরের নেতাও লুকিয়ে থেকে ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিলেন। স্বয়ং উপদেষ্টা ফারুকী আর তার বউও তো আওয়ামী লীগের সমর্থনে মুখে ফেনা তুলে ফেলতেন। তাদের এখনকার সব কাজ কি আওয়ামী লীগ করাচ্ছে কেউ বলবে? শোনা যাচ্ছে যে এই ফয়সালকে আরো শুনুন দর্শক, শোনা যাচ্ছে এই ফয়সাল করিমকে নাকি জামিনে ছাড়িয়ে আনেন কে? বিএনপির কায়সার কামাল আর মাহফুজুর রহমান। এখন এইসব রিপোর্ট যদি সত্য হয়, এসব পত্র-পত্রিকায় এই তথ্যগুলো উঠে এসেছে। এইগুলো রিপোর্টগুলো যদি সত্য হয় তাহলে প্রশ্ন ওঠে যে অস্ত্র মামলায় কিভাবে জামিন পেলেন ফয়সাল করিম? আর তিনি আওয়ামী লীগ হলে বিএনপির নেতারা তাকে ছাড়িয়ে আনবে কেন? আর একজন ছাত্রলীগকে ওসমান হাদি তার প্রচারণা টিমের সদস্য করল কিভাবে? তার সাথে এতগুলো বৈঠকই বা করল কিভাবে? এই প্রশ্নগুলোর কোনটির কোন রকম উত্তর না দিয়ে গল্প বানানো হচ্ছে এবং আওয়ামী লীগের উপরে দায় চাপানো হচ্ছে। এখন দর্শক এইসব যুক্তিহীন কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের ক্ষেত্রে পাগলের প্রলাপ কিন্তু দর্শক নতুন কিছু নয়। তো সংক্ষেপে বললে এই ঘটনাটি শুধু একজন প্রার্থীর উপর হামলা নয়, এটি রাষ্ট্রের তদন্ত ক্ষমতা, নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির ওপর সরাসরি আঘাত। প্রমাণের আগে দায় নির্ধারণ, তদন্তের আগেই রাজনৈতিক বয়ান আর নিরাপত্তার ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানো, এইসব মিলিয়ে স্পষ্ট যে এখানে ডিউ প্রসেস অনুসরণ করা হচ্ছে না। সত্য উদ্ঘাটনের একমাত্র পথ হলো স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত। তা না হলে ওসমান হাদির ওপর গুলির ঘটনা কেবল একটি অপরাধ হিসেবেই নয়, বরং এই নির্বাচনের বৈধতার উপর স্থায়ী প্রশ্নচিহ্ন হয়ে থাকবে। এবার দর্শক আসি সেই প্রশ্নে যেটি আজ দেশের প্রতিটি মানুষের মনে, মনে ঘুরছে। প্রশ্নটি হলো নির্বাচন কি হবে? আর যদি হয়ও কেমন নির্বাচন হবে সেটা? এই প্রশ্নটির পেছনে কিন্তু কারো কোনো কৌতূহল নেই দর্শক। আছে গভীর একটা শঙ্কা। আপনারা জানেন বিএনপি এবং জামাতের সম্পর্ক এখন আর গোপন নয়। এটি প্রকাশ্য তিক্ততায় পরিণত হয়েছে। শনিবার জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, একদল চাঁদাবাজি করে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল তার চেয়েও বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমেছে। একদল দখলদার হতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে, আরেক দল বেপরোয়া দখলদারে পরিণত হয়েছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আরেক দল একই পথে গিয়ে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েছে। এই বক্তব্যে কাদের দিকে ইঙ্গিত করা হয়েছে তা বুঝতে কারো কষ্ট হয়নি দর্শক। আর এর প্রতিক্রিয়া আমরা দেখেছি সঙ্গে সঙ্গেই।
রবিবার এক ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতকে লক্ষ্য করে বলেন, দেশের মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষায় লক্ষ লক্ষ মানুষের হত্যায় তারা যুক্ত হয়েছিল। এখন এইসব তিক্ততার মধ্যেই নতুন জোটের একটি ঘোষণা দেখলাম আমরা। বিএনপি ও জামায়াতকে বাদ দিয়ে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ৩ দলকে নিয়ে একটি নতুন নির্বাচনী জোট গঠিত হলো। এদিকে সরকারের ভিতরেও আমরা দেখলাম অস্থিরতার চরমে। ২ উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগপত্র জমা দিলেন। তাদের সম্পদের হিসাব প্রকাশ এবং গত ১৭ মাসে তাদের অধীন মন্ত্রণালয়গুলোর আ নজিরবিহীন দুর্নীতির পূর্ণ চিত্র প্রকাশের দাবিতে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা রাস্তায় নামলো, দুদকের সামনে মানববন্ধন করল। আর সরকার কি করল? কোনো তদন্ত নয়, কোনো জবাবদিহি নয়, বরং প্রধান উপদেষ্টা বললেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তারা জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্তির পথে যে অবদান রেখেছে, তা নাকি জাতি মনে রাখবে। এইদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রকাশ্যে জানিয়েছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। তার ভাষায় ইউনূস সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। প্রায় ৭ মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। বিদেশে থাকা কনসুলেট, দূতাবাস ও হাই কমিশন থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি এক রাতেই সরিয়ে ফেলা হয়েছিল। লিখিতভাবে জানালেও নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। আ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ভাষায় তার কণ্ঠ রোধ করা হয়েছে। এই অস্থিরতার মধ্যেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ওসমান হাদির ওপর কিন্তু গুলি চালানো হলো। এই অবস্থায় আমরা দেখলাম পরিস্থিতি বেগতিক দেখে প্রধান উপদেষ্টা বিএনপি, এনসিপি ও জামাতের সঙ্গে একটা বৈঠকে বসলেন। বললেন, কিছু শক্তি নির্বাচন ভেস্তে দিতে চায়, শক্তি প্রদর্শন করতে চায় এবং এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান, শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের কথাও ভাবতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিলেন, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি বললেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। তিনি বললেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। যাদের অস্ত্র জমা আছে তাও নাকি ফেরত দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও নাকি নেওয়া হবে। এখন কি ভয়ংকর কিছু কথা দর্শক। যদি হাদির ঘটনার দায় না খুঁজে, তদন্ত না শেষ করে এটাকে ব্যবহার করে আরেক দফা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দমন পীড়নের পথ খুলে দেওয়া হয়, তাহলে সেটা কিসের ইঙ্গিত দর্শক? যেই দেশে কে কাকে গুলি করছে তারই ঠিক নেই, সেই দেশে অস্ত্র উদ্ধার না করে আরো অস্ত্র বিতরণ করা হবে? এটা কি নিরাপত্তা নীতি নাকি আরো রক্তপাতের সরাসরি উস্কানি দর্শক? জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, ভালো কথা। কিন্তু তাদের হাত থেকে সাধারণ জনগণকে নিরাপত্তা কে দেবে দর্শক? এনসিপির নাহিদ ইসলাম আরেক ডিগ্রি উপরে উঠে বললেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নরমালাইজ করার নাকি চেষ্টা চলছে। টকশোতে, প্রশাসনিক বৈঠকে, বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, সরকারের সমালোচনা সবকিছুকেই তিনি পরিকল্পিত আখ্যা দেন। তিনি বলেন, বুদ্ধিজীবী বেশে, সাংস্কৃতিক কর্মী বেশে থাকা আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়নকারীদেরকে থামাতে হবে। এমনকি তিনি দাবি করেন, ভারতের প্রশ্রয় ছাড়া আওয়ামী লীগ নাকি এসব করতে পারত না। ভাবা যায় দর্শক, এইসব কি কথা? এর মানে কি দাঁড়ায়? বিজয়ের মাসে জয় বাংলা বললেই আপনি অপরাধী। সরকারের সমালোচনা করলেই আপনি শত্রু। সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী সবাই তাহলে সন্দেহভাজন। এটা শুধু রাজনৈতিক দমন নয় দর্শক, এটি বাক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতির ওপর সরাসরি আঘাত। এটি প্রকাশ্যে মববাজির ঘোষণা। আর এরই মধ্যে মির্জা ফখরুল দেশবাসীকে জানালেন ২৫শে ডিসেম্বর তারেক রহমান নাকি দেশে ফিরবেন। তিনি কি সত্যিই ফিরবেন? সেই প্রশ্ন আজকে অনিশ্চয়তার ভিতরে। তো দর্শক, তাহলে আসুন খুব সৎভাবে নিজেদেরকে কয়েকটি প্রশ্ন করি। এই মুহূর্তে এই ইউনূসের অবৈধ সরকারের উপর কারো কি আস্থা আছে? যেই সরকার প্রার্থীদের নিরাপত্তা দিতে পারে না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারে না, নিজেদের ভিতরের দুর্নীতির অভিযোগের জবাব দেয় না, সেই সরকারের উপরে মানুষের আস্থা থাকবে কিভাবে দর্শক? উত্তরটা তাই খুবই সোজা। না, আস্থা নেই।
দলগুলোর মধ্যে কি ন্যূনতম সৌজন্য আছে দর্শক? এখানে আর কোনো রাজনৈতিক মতভেদ নেই। এখানে আছে প্রকাশ্যে বিষোদ্গার, দোষারোপ, ইতিহাসকে অস্ত্র বানিয়ে ঘৃণা ছড়ানো। যারা সংসদে বসার দাবি করছে, তারা আজ এক টেবিলে বসে কথা বলতেও সক্ষম নয়। সেখানে নির্বাচন মানে আর প্রতিযোগিতা নয়, এটা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার নির্লজ্জ লড়াই। আর জনগণের আস্থা? যেই জনগণ প্রতিদিন গুলি, হামলা, হত্যার খবর দেখে, জানে ভোটের মাঠে নামলে নিরাপত্তা নেই, জানে ফলাফল নিয়ে আগেই একটা বয়ান তৈরি হয়ে আছে, সেই জনগণ কি এই নির্বাচন বিশ্বাস করবে? বাস্তবতা হলো দর্শক, তারা বিশ্বাস করবে না। তারপর আসি সবচেয়ে কঠিন প্রশ্নে। আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং তাদের সমর্থনকারী কোটি, কোটি নাগরিককে বাদ দিয়ে এটা কিসের নির্বাচন? রাজনীতির মাঠ ফাঁকা করে দিয়ে কি ভোটের উৎসব হয়? আর যেই পরিবেশে প্রতিদিন হত্যা, মামলা, হানাহানি, হামলা চলছে, সেই পরিবেশে কিসের ভোট দর্শক? যেখানে প্রার্থী নিরাপদ নয়, সেখানে ভোটার কিভাবে নিরাপদ থাকবে? যেখানে বন্দুকের আওয়াজ শোনা যায়, সেখানে ব্যালটের মূল্য কি থাকে? এইসব প্রশ্নের সামনে দাঁড়িয়ে যদি আবার জিজ্ঞেস করি, সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত কি কোথাও দেখা যাচ্ছে? তাহলে জবাবটি হলো আরো সহজ। না, কোথাও না। সংক্ষেপে বললে এই মুহূর্তে আমরা নির্বাচনের পথে নেই। আমরা সহিংসতা, পক্ষপাত এবং ডিউ প্রসেস বিহীন রাষ্ট্রীয় ক্ষমতার পথে আছি। প্রার্থী নিরাপদ নয়, তদন্ত নিরপেক্ষ নয়, রাষ্ট্র নিজেই কাল্পনিক একটা বয়ান তৈরি করছে। এই বাস্তবতায় নির্বাচন হলে তা ভোটের মাধ্যমে ক্ষমতা নির্ধারণ নয়, বরং ভয়ের মধ্য দিয়ে একটি অবৈধ সরকারের বৈধতা তৈরির একটি অনুশীলন হবে।